আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল বিটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে আলাপ করছিলাম, তো সেগুলোর মধ্যে আজকে আমরা পেজ লেভেল ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, যে পেজের সাইট থেকে কী কী ফ্যাক্টর গুগলের কাছে ইম্পর্টেন্ট র্যাঙ্কিং দেওয়ার ক্ষেত্রে। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ। আপনি যেই কিওয়ার্ড নিয়ে কাজ করছেন সেটা যদি আপনার টাইটেল ট্যাগের মধ্যে থাকে তাহলে এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, এখানে যদি আমার যদি আমার কিওয়ার্ডটা হয় গুগল ইএমডি আপডেট, সো এখানে যে টাইটেলটা আছে টাইটেলের মধ্যে আমি যদি এখানে এই যে গুগল ইএমডি আপডেট কথাটা প্লেস করি তাহলে এটা একটা পজিটিভ সাইন হিসেবে গুগল দেখবে। এরপরে আছে টাইটেল ট্যাগ স্টার্টস উইথ কিওয়ার্ড। আমার যে কিওয়ার্ডটা আছে সেটা যদি আমরা টাইটেলের প্রথমে রাখি তাহলে এটা একটা বেটার পারফর্ম করবে বলে মজ বলছে আর কি। মজ কি আশা করি আপনারা জানেন, এটা একটা সার্চিংয়ের জগতে অনেক বড়। এরপরে আছে কিওয়ার্ড ইন দ্য ডেসক্রিপশন ট্যাগ। গুগল ডাজেন্ট ইউজ দ্য মেটা ডেসক্রিপশন ট্যাগ অ্যাজ এ ডিরেক্ট র্যাঙ্কিং সিগন্যাল। মেটা ডেসক্রিপশনে যদি থাকলে গুগল এটা ডিরেক্ট র্যাঙ্কিং সিগন্যাল এটা গুগল দেয় না। However, your description tag may impact click-through rate, which is a key ranking factor. So শুধুমাত্র মেটা টাইটেলেই যদি আপনি আপনার কিওয়ার্ডটা প্লেস করে দেন তাহলে এটা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে পজিটিভলি নিবে না। যদি এটা আপনার মেটা টাইটেলটা পড়ে যারা ভিজিটর আছে ওনাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়, ভালো লাগে আপনার মেটা ডেসক্রিপশনটা পড়ে, তখন তো তারা ইজিলি এখানে ক্লিক করে পড়তে চাবে যে আপনার ওই আর্টিকেলটার মধ্যে কী লেখা আছে। সো যেহেতু ক্লিক থ্রু রেট বেড়ে যাবে, সো ওইটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য H1 ট্যাগ। আপনারা জানেন যে আর্টিকেলের মধ্যে টাইটেলের পর H1 ট্যাগ অনেক ইম্পর্ট্যান্ট। H1 হেডলাইন যেগুলো আছে আর কি, 2, 3, 4, 5 অনেক সময় 6 পর্যন্ত থাকে। সো যদি H1 ট্যাগটা সেকেন্ড টাইটেল ট্যাগ হিসেবে কাউন্ট করা হয় আর কি, যে মেইন যে টাইটেল আছে তারপরে হচ্ছে H1কে প্রায়োরিটি দেওয়া হয়। সো H1-এর মধ্যেও যদি আপনি আপনার কিওয়ার্ডটা প্লেস করে দেন, সো এটা গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব দিবে আর কি। এর পরের পয়েন্টটা আছে TFIDK। সো TFIDK মিন হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। সো এটা বোঝাচ্ছে যে আপনার যেই কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেটা সেই সার্টেন ওয়ার্ডটা বা কিওয়ার্ডটা আপনার ডকুমেন্টে কতবার আছে সেটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করে গুগল। সো এটা অবশ্যই এগুলোর বিভিন্ন ক্যালকুলেশন আছে, আপনাদের যদি জানা লাগে আপনারা ইনবক্সে কমেন্ট করতে পারেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সো এটা ডিপেন্ড করে সিচুয়েশন টু সিচুয়েশন যে আপনার কিওয়ার্ডটা অথবা আপনার যে এলএসআইগুলো সেগুলো আপনি কতবার প্লেস করবেন আপনার আর্টিকেলের ভিতরে। সো এই কতবার ইউজ হচ্ছে একটা ওয়ার্ড একটা ডকুমেন্টের ভিতর, সেটা একটা ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এরপরে আছে কন্টেন্ট লেন্থ। কন্টেন্ট লেন্থ কত হবে, আপনার আর্টিকেলটা কত হবে সেটাও একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে গুগল কাউন্ট করে। Content with more words can cover a wider breadth and are likely preferable in the algorithm compared to shorter. মানে হচ্ছে যখন বেশি ওয়ার্ড থাকে আপনার আর্টিকেলের ভিতরে, সো মানুষ তো আরও ইনফরমেশন পাওয়ার সুযোগ থাকে রেদার দেন ছোট আর্টিকেলের মধ্যে। সো মানুষ যখন বেশি ইনফরমেশন পাবে তখন তারা তো অবশ্যই এটা পড়ে মজা পাবে বা তারা উপকৃত হবে আপনার আর্টিকেলটা পড়ে। সো কন্টেন্ট লেন্থটা একটা ভালো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে যত বড় হয় সেটার আবার মাপযোগ আছে, যত বড় বলতে আবার অনেক বেশি বড় না, সেটা ডিপেন্ড করে সিচুয়েশন টু সিচুয়েশন ডিপেন্ড করে। সো কন্টেন্ট লেন্থটাও একটা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ।